যারা রিকভারি অফিসার, স্পেশালি রিকভারি বা কালেকশনেও আছেন, কারণ আপনি যে মনিটরিং মাঝখানে পার্টটা বললেন, কারণ এটা তো একটা এক ধরনের টাকা উঠানোর কাহিনী। জি জি জি। সো তারা কোন কোন অ্যাপ্রোচ অথবা কোন কোন কাজগুলো করলে তার এই কাজটা বা তার লাইফটা আরও সহজ হতে পারে? পারপাস, আমি যে করতেছি সেই কাজটা কেন করতেছি, আমার এই কাজটা পৃথিবীর জন্য কেন দরকার। আমরা তো বুঝিও না যে আমরা কি করতেছি। আপনি যে রিকভারি কাজ করতেছেন, কত বড় সোয়াবের কাজ করতেছেন। আপনি এটা দেশের শত্রুকে আপনি ফলো আপ করতেছেন তার কাছ থেকে টাকা রেগুলার করার জন্য। আপনি এই টাকা তো আপনার না, এই টাকা তো প্রতিষ্ঠানের নিজস্ব টাকা না, এটা হচ্ছে কি আরেকজন ডিপোজিটরের টাকা। তো ডিপোজিটরকে আমার নিয়মিত সার্ভিসিং করতে হচ্ছে, তাকে আমার প্রফিট অথবা ইন্টারেস্ট যেটা আমি বললাম সেটা দিতে হচ্ছে। তো এটা তো টোটাল একটা সাইকেল আটকায় যাবে যদি আপনি রিকভারিটা করতে না পারেন। আপনি যদি এটার গুরুত্বটা বুঝেন এবং আপনার যদি কোনো হিডেন এজেন্ডা না থাকে। হিডেন এজেন্ডা কি? আমি যে কারণে রিকভারিতে ভালো করতেছি সেটা হচ্ছে কি আমি কাউকে ভয় পাই না। ওকে, আমার তো ক্ষতি আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। আর আমি কারো কাছ থেকে কোনো কিছু আশা করি না যে উনি ব্যাংকের চেয়ারম্যান। কারণ যারা টাকা দেয় না ব্যাংকের কাছ থেকে অথবা কোনো ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে, তারা তো আসলে খুব পাবলিক তো না ভাই, তারা বিভিন্ন জায়গাতে ওয়েল লিঙ্কড। এখন আপনি যদি মনে করেন যে ওনার সঙ্গে একটু ভালো সম্পর্ক রাখলে আমার সুবিধা আছে, উনি তো এখন একটু খারাপ সময় যাচ্ছে অথবা আবার এক সময় ক্ষমতায় আসবে অথবা তার কাছ থেকে এইটা পাওয়া যাবে সেটা পাওয়া যাবে, এরকম কোনো পারপাস যদি আপনার হিডেন পারপাস না থাকে, আপনি যদি আপনার মূল পারপাসে যেটার জন্য আপনি অ্যাসাইন্ড, যেটা আমি বলি যে কাজের হক আদায় করা, এবং আরেকটা খুব মজার জিনিস আমি বলি সেটা হচ্ছে গিয়ে আপনার জব করবেন আপনি উইদাউট এনি ইশ ফ্যাক্টর। আমি যদি এটা করতাম, যদি আরেকটু চেষ্টা করতাম, আমার লাইফে কোনো ইশ ফ্যাক্টর নেই। আমার 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা যতটুকু আমি কাজ করি, আমি এরকম কোনো জিনিস নাই যে আমি ট্রাই করি নাই রিকভারি করার জন্য। মানে প্রত্যেকটা ফাইল ধরে ধরে আমার লাইফে কিন্তু আছে অনেক ইশ ফ্যাক্টর। কারণ হচ্ছে যে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় আমি যদি বিষয়টা এভাবে করতাম তাহলে একটু ভালো হতো। এটা কি থাকাটা উচিত না নাকি? আমি কেন করি না, কারণ অন দ্য বেসিস অফ দ্য অ্যাভেলেবল ইনফরমেশন ইউ হ্যাড অন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, দ্য ডিসিশন ইউ হ্যাড টেকেন ওয়াজ দ্য বেস্ট ডিসিশন অফ দ্যাট টাইম। রাইট। তো আমি বলার কারণটা কি, এখন আমার কাছে অপশন আছে যে রিক্সা, সিএনজি, ব্যাটারি রিক্সা, পায়ে হাঁটা। তো 4টার মধ্যে আমি চিন্তা করে দেখলাম কতটুকু সময় আছে, আমার পকেটে কতটুকু টাকা আছে, ওখানে যাওয়ার আর্জেন্সি কীরকম। এখন আপনি 4টা বাহনের যে কোনো একটা বেছে নিছেন, বেছে নেওয়ার পরে এখন আপনি হঠাৎ করে দেখলেন যে রাস্তার মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে, তো সেটা তো আপনার আগে ইনফরমেশন ছিল না, তাইলে আপনি এখন ইস বলে লাভটা কি? মানে আপনি যেই পয়েন্টে আছেন সেই পয়েন্টের সমস্ত ইনফরমেশনগুলোকে রাইটলি জাজ করে করতে পেরে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন প্রুডেন্টলি, সেটা ওই সময়ের বেস্ট ডিসিশন। তার মানে আপনার কথা হচ্ছে যে আমি ইস যেন বলতেই না হয়, সেজন্য আমি যখন কোনো সিদ্ধান্ত নিব বা যখন কোনো কাজ করব তখন যেন ওইটাকে আরও প্রপারলি করি। জি, আমার ফুল অ্যাটেনশনটা দিয়ে করি। হ্যাঁ, জাজমেন্টটা যেন ফুল আমি ইউজ করি আমার, তাইলে আমার এই ইস ফ্যাক্টরটা থাকবেই না। জি, আমাদের সেলসের পার্টে অথবা যখন আমরা কথা শুরু করলাম ইসলামী ব্যাংকিং নিয়ে, তখন আপনি এটা বলতে পারেন। এখন আমি দেখি যে সবাই এত ডিস্ট্রাক্টেড, এত ডিফোকাসড, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা লোক। উদাহরণ দিব, আপনি চিন্তা করে দেখেন, আপনি সেলুনে চুল কাটাইতে যান, নর্মাল একটা সেলুনে যান আপনার বাসার আশেপাশে, দেখবেন টিভি দেখতেছে, মোবাইল দেখতেছে, কানের মধ্যে একটা ইয়ারফোন, তার এখানে ফোন আসে, এদিকে টিপ দেয়, টিভির দিকে তাকায়, কাজ করে, তার মোবাইলের রিংটোন বাজতেছে, ওদিকে 2বার করে ফোন ধরে। আপনার ড্রাইভার দেখবেন আপনার চেয়ে বেশি ফোন ধরে। আমার বাসায় যে আমার বাচ্চা কাচ্চাকে পড়াইতে আসে, অত্যন্ত ভালো পড়ায়, ফোনে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ পড়ায় তার মধ্যে অর্ধেক সময় সে ফোনে থাকে। তাকে বলা হয়েছে যে ভাই তুমি যথেষ্ট ভালো পড়াও, বাচ্চা কাচ্চা খুবই হ্যাপি, কিন্তু তুমি ফোনটা একটু কম ইউজ করো। কিন্তু তার নেশা, এবং সে যে ফোনটা ধরতেছে বারবার করে 100 বার করে দেখতেছে, সে সেটা বুঝেও না। আপনি ফরজ নামাজ পড়ছেন, আপনি আয়াতুল কুরসি পড়বেন নামাজের পরে, সুন্নতের আগে আপনি মোবাইলে দেখতেছেন, নোটিফিকেশন দেখেন, মনে হয় দোয়া কবুলের ওটিপি আসছে। ফেসবুকে অনেক লেখালেখি হয় না, হাস্যকর একটা পোস্ট দেয় যে নামাজ পড়ার মাঝখানে মানুষ মোবাইলটা কেন দেখে সেটা সে নিজেও জানে না, কিন্তু সে দেখতেছে। প্রত্যেকে মোবাইলে ব্যস্ত। আপনি রাস্তা দিয়ে আপনি নিউ মার্কেটে যান, একটা কাপড় কিনবেন, দেখবেন সেলসম্যান আপনাকে ডাকে না, আপনি ঢুকছেন কিন্তু সে মোবাইলের দিকে তাকায় রয়েছে। আমি এরকম কোনো জায়গা থেকে কোনো কিছু কিনি না। ওকে, তার মানে যারা আমাদেরকে দেখছেন, আপনি মোবাইল চালানোটা স্পেশালি কাস্টমারের সামনে করেন না। হ্যাঁ, করলে এরকম অনেক কাস্টমার পাবেন যারা কিনে না। এবং আমার কাছে ডিরেক্ট সেলসের জন্য আসছে, আমি মাঝে মাঝে এমনি দেখি আর কি পরিস্থিতি কীরকম চলতেছে, ছেলেপেলে
আসলো, তার মোবাইলটা সে সাইলেন্ট করে অথবা ভাইব্রেশন মোডে দিয়ে রাখতে পারে, আমার সামনে এসে ও বস সরি একটা ফোন আসছে ধরবো, এটা বলাটা কি খুব স্মার্টনেস? 5টা মিনিট এরোপ্লেন মোডে দিয়ে আমার কাছে বসে থাকলে কি হয়? ফোকাসটা আমার কাছে দাও না, আমি তো আসছি, তোমাকে সময় দিচ্ছি। তোমার একটা ফোন আসছে, তুমি সুন্দর করে ফোনটা রিসিভ করতে পারো আমার কাছ থেকে টাইম নিয়ে, এটাও কি একটা প্রমাণের জিনিস যে তুমি খুব ভালো এটিকেট জানো? এটা এটিকেট জানো ভালো, কিন্তু কাজটাই তো করছো ভুল। এখন অ্যাক্সিডেন্টাল দু একটা বিষয় থাকতে পারে, অ্যাক্সিডেন্টাল দুই একটা বিষয় থাকতে পারে, সেটা ডিফারেন্ট, কিন্তু মানে হরহামে সেটা কখনোই করা উচিত না আর কি। কারণ আমি যখন কারোর সামনে যাচ্ছি, বিশেষ করে আমার যে একজন সিনিয়র মানুষ, তার সামনে যখন আমি যাচ্ছি, অফকোর্স আমার সেই জায়গাটা আরও অনেক বেশি অ্যাটেনশন দেওয়া উচিত। এখানে আমি যতই কার্টসি মেনটেন করি, যতই পোলাইট থাকি না কেন, আলটিমেটলি কিন্তু এটা সামনে যে মানুষটা থাকে সেটা ভালো দৃষ্টিতে দেখে না। আচ্ছা মনে করেন একজন সেলসম্যান আমার কাছে আসছে, আমার ফোন আসছে, আমি ফোনটা ধরছি, সে তখন মোবাইলটাতে হাত দেয়, দেখেন আপনি 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 100টা সেলসম্যানকে ডাকায় দেখেন কেন বাবা আমার ফোন আসছে, তখন আবার তোমারও একটা কাজ পড়ে গেছে নাকি? তুমি 2 মিনিট মানে অন্য কোনোভাবে কাটাতে পারো না? মনে করতেছে যে এই সুযোগটা, এই সুযোগ মানে সিকনেসটা কোন লেভেলের চিন্তা করে দেখেন। আমি যেটা বললাম একেবারে র, এটাই হয়, এটাই হচ্ছে। তো আশরাফ ভাই, তাহলে আপনার ইয়েটা হচ্ছে যে যারা রিকভারিতে কাজ করছে তাদেরকে আরো অনেক ইশ ফ্যাক্টর যেন তৈরি না হয়, সেজন্য সে আরো অনেক বেশি পরিমাণে আবার ডিসিশন, হ্যাঁ ডিসিশন দেওয়ার ক্ষমতা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার যেগুলা নীতি যেগুলো আসে, যেগুলো রুলস রেগুলেশন পলিসি, এগুলো জানতে হবে। কাস্টমার আপনার কাছে বললো যে আপনি ভাই এই ফাইলটা এখন কি করতে পারে, আমি তো সত্যি টাকা দিচ্ছি কিন্তু আমি সত্যিকার অর্থে একটু ঝামেলায় পড়ে গেছিলাম বিভিন্ন কারণে, তো আপনি বলেন যে আচ্ছা ঠিক আছে আমার বসের কাছ থেকে জিজ্ঞেস করে আমি বলবো আপনাকে। কাস্টমার তখন আপনাকে আর রিলাই করবে না, আপনার সঙ্গে আর বসবেও না। তুমি তো জানো না তোমার সঙ্গে বসে কি হবে, বসকে তখন তোমার বসকে ডাকো, তাহলে ইমিডিয়েট কিন্তু তার পজিশন ওখানে শেষ। এই কারণে একটু পলিসির জিনিস জানতে হবে, নিয়মিত লেখাপড়া করতে হবে, আপডেটেড থাকতে হবে এবং কাজের হক আদায় করতে হবে। ভাইয়া সলিউশন একটাই, যেই কাজের জন্য টাকা নিচ্ছেন সেই কাজ আপনি 80 স্কেলে করতেছেন, আপনার সামর্থ্য আছে 100 স্কেলে করার, আপনি করতেছেন না, এর চেয়ে বড় দুর্নীতি আর হতে পারে না। দুর্নীতি মানে শুধু ঘুষ আর মানে ওইটা খাওয়া না, টাকা নেওয়া। আপনি নির্ধারিত সময়ে যদি কোম্পানির সঠিক কাজটা না করেন, সঠিক হক আদায় না করেন, এটা তো একটা দুর্নীতি। এটা বিশাল বড় দুর্নীতি। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনি তো আসলে যেটুকু কাজ দেয়ার সেটা তো দিলেন না। আমি একবার খুব সম্ভবত কোনো একটা ট্রেনিংয়ে গিয়েছি, পর ওইখানকার এক ম্যানেজার এই জিনিসটা বলছিল যে ভাই খালি আপনি ওজনে কম দিলেন তারই আপনি চোর বলতেছেন, আপনি যে 8 ঘন্টার জন্য অ্যাসাইন্ড হইলেন এর মধ্যে যে 1 ঘন্টা কাজ করলেন না, তাহলে আপনি কি চোর না? তার মানে এই যে জায়গাটা, এই রিয়েলাইজেশনটা যখন আমার মধ্যে কাজ করবে তখনই কেবল আমার আসলে পরিবর্তনটা শুরু হবে, যেটা কন্টিনিউস আপনি বলেই আসছেন যে প্রোডাক্টিভ কাজ করা। আমি যদি প্রপার টাইমে প্রোডাক্টিভ কাজ করি, পরবর্তীতে হয়তো আমার এক্সট্রা এফোর্ট লাগতেও পারে, নাও লাগতে পারে, ইভেন হয়তো ওটির মধ্যে হয়ে যেতে পারে, লাগলেও আমি দিব সেটা। তার মানে আমার কাজের হক আদায় করতে হবে। এটা কি শুধুমাত্র আপনি কাজের হক আদায় করলেন, প্রতিষ্ঠানের জন্য কাজ করলেন? এটা আপনি যদি 8 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কাজ করেন আর বাকি 2 ঘন্টা আপনি করলেন না অথবা এফেক্টিভলি কাজ করলেন না, নিজেকে ঠকাইছেন, পরিবারকে ঠকাইছেন, বাচ্চা কাচ্চাকে ঠকাইছেন, বাবা মাকে ঠকাইছেন, আপনার পরিচয় দিয়ে যারা ভালো মনে করতো, ভালো থাকতো, আপনার ফ্যামিলির ভাই বোন আত্মীয় স্বজন, তাদেরকেও ঠকাইছেন, সোসাইটিকে ঠকাইছেন, দেশকেও ঠকাইছেন। সবচেয়ে বড় ঠকাইছেন নিজেকে, আর সৃষ্টিকর্তার কাছে গিয়ে এটা জবাবদিহিতা করতে হবে যে আপনার যে পোটেনশিয়াল দেওয়া হয়েছিল সেই পোটেনশিয়ালের কতটুকু আপনি ইউটিলাইজ করেছেন। রাইট।